প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। হিস্ট্রি লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। 2026 সালে যে সমস্ত মাধ্যমিকের ছাত্রছাত্রীরা রয়েছে, যারা পরীক্ষা দিতে চলেছ, 2 নম্বর চ্যাপ্টার থেকে, ইতিহাসের 2 নম্বর চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 30টা 2 নম্বরের প্রশ্ন আজ তোমাদের সামনে উত্তর সহ তুলে ধরলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো। চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো দেখো, যে 30টা প্রশ্ন আমি তোমাদের 2 নম্বর চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ বলেছিলাম, সেই 30টা প্রশ্ন চটপট দেখে নাও। প্রথম আছে, বামাবধিনী পত্রিকা বিখ্যাত কেন? ব্রহ্ম সমাজের আন্দোলনের একটি বিশেষ দিক নারী শিক্ষার প্রসার ও নারী সমাজের উন্নয়ন। এই প্রচেষ্টার ফলশ্রুতি ছিল বামাবধিনী পত্রিকার আত্মপ্রকাশ। বামাবধিনী পত্রিকা আত্মপ্রকাশ করে কবে? 1863 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এই পত্রিকায় নারী সমাজের অবস্থা, শিক্ষা গ্রহণ ও তার তাৎপর্য, চাকরি সহ বিভিন্ন পেশায় যোগদান ও তার অভিজ্ঞতা, গৃহ চিকিৎসা সহ গৃহ পরিচালনার খুঁটিনাটি সম্পর্কিত রচনা এই বামাবধিনী পত্রিকায় প্রকাশিত হতো। 2 নম্বর, স্ত্রীধন কি? বামাবধিনী পত্রিকা থেকে জানা যায় যে ভারতীয় নারীর ব্যক্তিগত সম্পত্তি হলো স্ত্রীধন এবং এগুলি সাধারণত অলংকার ও পোশাক, বিবাহকালে নারীর পিতৃদত্ত অর্থাৎ পিতার দেওয়া এবং ভাতৃদত্ত অর্থাৎ ভাইয়ের দেওয়া অলংকার ও উপহার ছিল স্ত্রীধনের উৎসস্থল। এছাড়াও নারীর মৃত্যুর পর ওই সম্পত্তি স্বামী অথবা পুত্রেরা পেত না, তা পেত সেই স্ত্রীর কন্যা অথবা কন্যারা। 3 নম্বর, নীলদর্পণ নাটকের গুরুত্ব কী? নীল চাষিদের নীল চাষ ও অনিচ্ছুক নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অত্যাচার ছিল নীলদর্পণ নাটকের মূল বিষয়। অনুমান করা যায় যে নদিয়ার গুয়াতেলির মিত্র পরিবারের দুর্দশায় এই নাটকের মধ্যে ফুটে উঠেছিল। নীল বিদ্রোহের ও নীল কমিশনের গঠনের পর এই নাটকটি প্রকাশিত হলে পাদ্রী জেমস লং এই নাটকটি ইংরেজি অনুবাদ প্রকাশ করেন। 4 নম্বর, গ্রামবার্তা প্রকাশনা কয়েকটি দিক চিহ্নিত করো। হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত গ্রামবার্তা প্রকাশনা ছিল এক সমসাময়িক পত্রিকা। এই পত্রিকার মাধ্যমে তিনি গ্রাম ও গ্রামবাসীর প্রচার অবস্থা প্রকাশ করতে সচেষ্ট হন। এছাড়াও এই পত্রিকার সমসাময়িক বিভিন্ন খবরও প্রকাশিত হতো। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন আছে, দেখো, ভারতের শিক্ষার ইতিহাসে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কী ছিল? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতে শিক্ষা বিস্তারের জন্য প্রতি বছর অন্তত 1 লক্ষ টাকা বরাদ্দ করার জন্য সুপারিশ করা হয়েছিল। এভাবে সরকার ভারতীয় প্রজাদের শিক্ষার দায়িত্ব গ্রহণ করে। আবার এই সুপারিশকে কেন্দ্র করে গড়ে ওঠে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার বিতর্ক। 6 নম্বর, ভারতের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কি বোঝো? মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। 19বিংশ শতকের ভারতীয় জনগণের মধ্যে ভারতের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে শিক্ষা চর্চার মাধ্যম কি হওয়া উচিত সেই বিষয়ে বিতর্ক দেখা দেয়। H.T. প্রিসেম, কোলব্রুক প্রমুখ পণ্ডিত
শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষা অর্থাৎ প্রাচ্য ভাষাকে সমর্থন জানালেও স্যার চার্লস গ্র্যান্ট, লর্ড মেকলে প্রমুখ পণ্ডিত ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা চর্চার পক্ষেই মত প্রকাশ করেছিলেন। আধুনিক ভারতে শিক্ষা চর্চার ইতিহাসে এই বিতর্ক প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক নামে পরিচিত। এই প্রশ্নটা একটু ভালো করে দেখে নিও, এই বছরে আসার চান্স প্রবল। এমনকি 2 নম্বরের প্রশ্ন না, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক এই ধরনের যে কোনো প্রশ্ন 4 নম্বর কিংবা 8 নম্বরের প্রশ্ন কিন্তু ভালো করে তৈরি করে রাখো, এটা আসতে পারে। 7 নম্বর প্রশ্ন, কে কবে ইংরাজি ভাষাকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসেবে ঘোষণা করেন? এর গুরুত্ব কী ছিল? লর্ড উইলিয়াম বেন্টিং 1835 সালে ইংরেজি ভাষাকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসেবে ঘোষণা করেন। এর ফলে ভারতে ইংরাজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সরকারি নীতি গৃহীত হয় এবং প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটে। 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমি প্রশ্নের পাশাপাশি স্টার দিয়ে বুঝিয়ে দিয়েছি কতটা গুরুত্ব দিয়ে পড়বে, ঠিক আছে? চলো, উডের ডিসপ্যাচনামা কি? ভারতে প্রাথমিক থেকে উচ্চশিক্ষার মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠা ও শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য 19 শতকের চার্লস উডের নেতৃত্বে, একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, ক্ষমা করবেন, চার্লস উডের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করা হয়। এই কমিশনের সুপারিশগুলিকে উডের নির্দেশনামা বলা হয়। 9 নম্বর প্রশ্ন, ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের 2টি সুপারিশ উল্লেখ করো। ভারতের আধুনিক শিক্ষা বিস্তারের ক্ষেত্রে চার্লস উডের অনেকগুলি সুপারিশের মধ্যে 2টি হলো, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, ক্ষমা করো। 1, সরকারি শিক্ষানীতি রূপায়ণ ও পরিচালনার জন্য সরকারি শিক্ষা বিভাগ গঠন করা। 2, ভারতের প্রেসিডেন্সি শহরগুলিতে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা। এখানে প্রেসিডেন্সি শহর বলতে কলকাতা, মাদ্রাজ এবং মুম্বাইকে বোঝানো হয়েছে, ঠিক আছে? 10 নম্বর প্রশ্ন, হান্টার কমিশন কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের উচ্চ শিক্ষার প্রগতি পর্যবেক্ষণ করার জন্য 1882 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম হান্টার নামে এক শিক্ষাবিদের নেতৃত্বে ভারত সরকার একটি কমিশন নিয়োগ করে, যা হান্টার কমিশন নামে পরিচিত। 11, ভারতের নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 19বিংশ শতকে বাংলা তথা ভারতের নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বিদ্যালয় পরিদর্শকে সরকারি পদে থাকার সুবাদে তিনি 35টি বালিকা বিদ্যালয় এবং 100টি বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে তার উল্লেখযোগ্য কৃতিত্ব ছিল 1849 সালে বেতুন সাহেবের সহযোগিতায় হিন্দু ফিমেল স্কুল স্থাপন। 12 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল কেন? 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন। নামগুলো এবং সালগুলো ভালো করে আন্ডারলাইন করে দিচ্ছি, ওইগুলো কিন্তু একটু মনে রেখো। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মরত উচ্চ পদস্থ ইংরেজ কর্মচারীদের ভারতীয় ভাষা, সংস্কৃতি, আইন ও রীতিনীতি শিক্ষাদানের উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। 13 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেব
পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বা কতটা তিনি গুরুত্বপূর্ণ ছিলেন সেটা আলোচনা করো। রাধাকান্ত দেব কলকাতার রক্ষণশীল হিন্দু সমাজের নেতা হলেও পাশ্চাত্য শিক্ষা বিস্তারের একজন উৎসাহী সমর্থক ছিলেন। তিনি হিন্দু কলেজের পরিচালনা এবং ক্যালকাটা স্কুল বুক সোসাইটি পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সহযোগিতায় ব্যাপটিস্ট মিশনারিরা ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠা করেন। ডেভিড হেয়ার বিখ্যাত কেন? 14 নম্বর প্রশ্ন। স্কটল্যান্ডে জন্মগ্রহণকারী ডেভিড হেয়ার কলকাতার একজন ঘড়িওয়ালা হলেও এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন হিন্দু কলেজ প্রতিষ্ঠাতাদের অন্যতম। এছাড়াও তিনি প্রতিষ্ঠা করেন পটলডাঙ্গা একাডেমি, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এবং ক্যালকাটা স্কুল সোসাইটি। এর পাশাপাশি তিনি ছিলেন মানবতাবাদী ও সমাজসেবী। 15 নম্বর প্রশ্ন। বেথুন, এখানে একটু বানান ভুল হয়েছে, বেথুন বিখ্যাত কেন ছিল বা বেথুন বিখ্যাত কেন? জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন ভারতের বড়লাটের কাউন্সিলের আইন সদস্যরূপে যোগদান করেন। তিনি এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সচেষ্ট হন এবং কয়েকজন বিশিষ্ট বাঙালির সহযোগিতায় 1849 খ্রিস্টাব্দে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন। এই স্কুল পরবর্তীতে বেথুন স্কুল নামে পরিচিত। 16 নম্বর প্রশ্ন। ডক্টর মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? ডক্টর মধুসূদন গুপ্ত ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। এই কলেজে তিনি হিন্দু ঔষধের পণ্ডিত রূপে নিযুক্ত হন 1830 খ্রিস্টাব্দে। সালগুলো কিন্তু মনে রাখবে, বারবার বলছি সালগুলো কিন্তু ভালোভাবে দেখো এবং মনে রেখো। আবার কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে তিনি এখানে ডাক্তার রূপে যোগদান করেন। তিনি 1836 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি হিন্দু কুসংস্কার উপেক্ষা করে নিজ হাতে সব ব্যবচ্ছেদ, অর্থাৎ যেটাকে ইংরেজিতে পোস্টমর্টম বলা হয়, সেটা করেছিলেন। অর্থাৎ এটাও কিন্তু আসার মতো প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন। কলকাতা বিশ্ববিদ্যালয় কিভাবে পরীক্ষা নিয়ামক সংস্থার কার্য পরিচালনা করত? 1857 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন হতো না। শুরুতে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্কুল ও কলেজকে অনুমোদন প্রদান করত এবং এন্ট্রান্স ও বিএ পরীক্ষা পরিচালনা করত। পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের বা ছাত্রদের সার্টিফিকেট ও ডিগ্রি